দেখেন তো বসে কেমন আসছে। সে বসতে হবে আপনাকে। বসেন তো। হ্যাঁ বুঝলেন? তাও তো লাইভে আসছে। লাইভ কেউ আসছে নাকি দেখি? লাইভে দিছি তো। চলে আসছে। চলে আসছে। এই তোমাদের আসছে দেখো তো। আসে নাই তো স্যার। শুরু হয়েছে না? শুরু হয়েছে। হয়েছে তোমাদের তো গেছে? হয়েছে স্যার, ওই যে বিয়ে আসছে হয়েছে। আচ্ছা যারা অনলাইনে আছে আমার মনে হয় 50% এখন ঠিক আছে, অনলাইন, আমার টাকা লাগবে না। 50% আমাদের সামনে আছে আর 50% এখন অনলাইনে আছে। এনিহাও পরীক্ষায় আমরা ডায়াবেটিস সম্বন্ধে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করে থাকি। ডায়াবেটিস সম্বন্ধে আমাদের কনসেপশনটা একটু ক্লিয়ার থাকা দরকার। হোয়াট ডু ইউ মিন বাই ডায়াবেটিস মেলাইটিস? তাহলে একটা হলো ইট ইজ এন মেটাবলিক ডিজঅর্ডার, হ্যাঁ, বা ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া। মেন কথা হলো হাইপারগ্লাইসেমিয়া মানে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি। কেন? ডিউ টু অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। অ্যাবসলিউট ইনসুলিন তৈরি হচ্ছে না, অর রিলেটিভ মানে ইনসুলিন তৈরি হয়েছে ঠিকই কিন্তু ফাংশন করতে পারতেছে না। এই তো কথা। এটাকে আমরা বলছি কি ডায়াবেটিস। তাহলে ইট ইজ এন ক্লিনিক্যাল সিনড্রোম অর ইট ইজ এন মেটাবলিক ডিজঅর্ডার characterized by hyperglycemia due to absolute or relative deficiency of insulin. Very important. তো একটু আমাদের জানা দরকার। তাহলে ডায়াবেটিস এখন আমাদের তো একটা বিরাট কি বলে, আমাদের দেশেও, শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে এখন একটা বার্নিং ইস্যু। কয়েকজনের মধ্যে একজন, আগে বলা হয়তো 11 জনের মধ্যে একজন, এখন মনে হয় সংখ্যাটা আরো কমে চলে কমে আসছে। কোথাও বলা হয় 4 জনে একজনও বলা হচ্ছে। তাহলে এটা অলরেডি একটা ক্লাস বড় একটা সমস্যা। ডায়াবেটিস সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন লেকচার চলছে এরপরে তো আমরা ক্লাসিফিকেশনের মধ্যে বলছি কি টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 টাইপ 2 জেস্টেশনাল আর সেকেন্ডারি আদার্স। আদার্স। টাইপ 1 বলতে দ্যাট ইজ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যাদের বিটা সেল নাই, ইনসুলিন তৈরি হয় না ফ্রম ভেরি বিগিনিং অফ লাইফ, আর্লি অনসেট, সেখান থেকে তাদের ইনসুলিন দিতে হয়। ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন না দিলে চলতে পারে না, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস যাদের বিটা সেল, ইনসুলিন সিক্রেশন হয় কোথা থেকে? বিটা সেল অফ প্যানক্রিয়াসের আইলেটস লাগে না। তাহলে এই বিটা সেল যদি কারোর না থাকে অথবা ডিস্ট্রয় হয়ে যায় তাহলে ইনসুলিন তৈরি হতে পারবে না। তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যাদের ইনসুলিন দিতেই হয় ফ্রম ভেরি বিগিনিং অফ লাইফ, সেটা হলো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2 নন ইনসুলিন, দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্ট। ইনসুলিনের কাজ হলো গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকানো। এনিহাও ইনসুলিন গ্লুকোজকে ঢুকাইতে পারতেছে না, কারণ হয়তো সেলের চারিপাশ দিয়ে কোনো একটা ব্যারিয়ার রয়ে গেছে অথবা রিসেপ্টর ব্লক রয়ে গেছে। ইনসুলিন নন ফাংশনিং, ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনের কাজ করতে পারতেছে না। দ্যাট ইজ রিলেটিভ ডেফিসিয়েন্সি বলি আমরা। আছে ঠিকই কিন্তু কাজ হচ্ছে না। তাহলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এটাই বেশি কমন আমাদের দেশে, এটাই কমন। তো প্রথম যেহেতু আমরা বলছি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে বিটা সেল ছিল না, টাইপ 2 তে কি হয়েছে? বিটা সেল আছে কিন্তু এক সময় বিটা সেল মানে ইনসুলিন ওভার স্টেজের কারণে এক সময় দেখা গেলো যে এই বিটা সেলের ডিস্ট্রাকশন হয়। বিভিন্ন কারণ আছে, ভাইরাল কিংবা ইমিউনোলজিক্যাল, এই সমস্ত কারণগুলো ধারণা করা হয় যে বিটা সেলকে ডিস্ট্রয় করে। তাইলে এক সময় দেখা যাবে যে টাইপ 1 এর মতো টাইপ 2 ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে গেছে যদি সেলই না থাকে। ঠিক আছে, তাহলে এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, প্রেগনেন্সিতে হয়ে থাকে। আরেকটা হলো আদার কজের মধ্যে কিছু ড্রাগ আছে, যারা দীর্ঘদিন যাবত স্টেরয়েড খায়, থায়াজাইড ডায়ুরেটিক্স খায়, হ্যাঁ, ওরাডাক্সান, প্রেডনিসোলন, এগুলো খেতে হয় কিছু কিছু অসুখে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই সমস্ত কারণে যারা দীর্ঘদিন যাবত এই ধরনের ওষুধ খায়
তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই মোটামুটি ক্লাসিফিকেশন আমরা বলতে পারি। এখন প্যাথোলজিতে আমাদের খুব জিজ্ঞাসা করা হয় যেটা, সেটা হলো মানে হোয়াট আর দ্য টেস্ট টু ডিটেক্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ইউ উইল অ্যাডভাইস টু ডিটেক্ট ডায়াবেটিস মেলাইটাস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমাদের পরীক্ষায় জানতে চাওয়া হয়। একটা আমরা জিজ্ঞাসা করি ডিফাইন ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হোয়াট আর দ্য টেস্ট। তো এটা আমরা টেস্টগুলো কি ইনভেস্টিগেশন আমরা করি, কি কি ইনভেস্টিগেশন আমাদের করতে হয় বলো তো দেখি তোমরা একটু, কি কি ইনভেস্টিগেশন করি আমরা ডায়াবেটিস ডিটেক্ট করতে? এই কনসেপশনটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। Conception must be clear. As like daylight. সেটা কি? এক নম্বর হলো আমরা ব্লাড সুগার দেখব। হাইপারগ্লাইসেমিয়া ডায়াবেটিসের তো ডেফিনেশনের মধ্যে বললাম যে ইট ইজ হাইপারগ্লাইসেমিয়া। তাহলে এই হাইপারগ্লাইসেমিয়া যদি আমরা ডিটেক্ট করতে চাই কি টেস্ট করব? আরে ওটা তো ইউরিনে। তাহলে আমরা হাইপারগ্লাইসেমিয়া ডিটেক্ট করি, তাই তো? মানে গ্লুকোজের পরিমাণটা কত আছে এটা আমাদের ডিটেক্ট করতে হবে। এখন প্রশ্ন আসে তাহলে হাইপারগ্লাইসেমিয়া বলছি আমরা, তাহলে গ্লুকোজের নরমাল লেভেল কত? ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোজের নরমাল লেভেল কত? এই কয়েকটা কথা একটু মনে রাখতে হবে। দেখো পরীক্ষায় পাশের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং বইগুলোতে একটুখানি বলবো যে একটুখানি ভুল আছে আর কি, যাতে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয় না। এই জায়গাটি আমরা জিজ্ঞেস করি কনসেপশনটা ক্লিয়ার আছে কিনা, এটা একটুখানি ভালো করে জানতে হবে তোমাদের। খুব তোমরা সবাই জানো ডায়াবেটিস সম্বন্ধে, আমি জানি বলছি না যে তোমরা জানো না তা না, কিন্তু কোন জায়গাটা তোমরা জানো না, তোমরা ভুল করো, কনসেপশনটা ক্লিয়ার থাকে না, সেটা আমি বলার চেষ্টা করব। কি বলো? নর্মাল ব্লাড সুগার লেভেল কত? 3.6 থেকে 6.1। আচ্ছা ঠিক আছে, 6.1। তাহলে কত হয়? এর সঙ্গে 18 যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে কত আসে? 3.5, 3 18 54 আর 9 63 থেকে কত আসে? আমরা আগে বলতাম 5.5, এখন 6.1 পর্যন্ত বলা হয়। 6.1 ঠিক আছে। 6.1 আসলে কত হয়? 6 18 109 8 9 আসবো তাই নাকি? তাহলে এটা নর্মাল ভ্যালু। এখন একটা কথা মনে রাখতে হবে তোমাদের, ব্লাডে তো গ্লুকোজ থাকবেই, থাকবে না? ব্লাড সুগার তো থাকবেই, না হলে কি হবে? এ তো কি বলে আবার এনার্জির জন্য ব্রেনের খাবার কি? গ্লুকোজ ছাড়া খেতে, গ্লুকোজ আর অক্সিজেন ভেরি ইম্পর্টেন্ট। ব্রেনের জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, গ্লুকোজ আর অক্সিজেন। তাহলে আমার এনার্জির জন্য তো গ্লুকোজ দরকার। তবে এই নর্মাল লেভেলের নিচে গেলেও সমস্যা, হাইপোগ্লাইসেমিয়া হলেও সমস্যা, হাইপারগ্লাইসেমিয়া হলেও সমস্যা। তাহলে এখন তোমরা বলো নর্মাল ব্লাডের সুগার লেভেল আমরা বললাম এটা কি? ফাস্টিং ব্লাড সুগার লেভেল। তোমরা যেটা বলছো সেটা কি? ফাস্টিং ব্লাড সুগার লেভেল। এইটা ফাস্টিং বলে কত কয়েক ঘন্টা ফাস্ট? এখন কি বলবো আমরা আমাদের দেশে বলি 8 ঘন্টা, সিঙ্গাপুরে ওরা বলে 10 ঘন্টা। কি বলবো আনন্দ, কি বলবো আমরা? কয়েক ঘন্টা বলবো? 8 ঘন্টা কথা নাই, অল্প সময় ক্লাস, অল্প সময় কথা বললে হবে না। তাহলে আমরা কয় ঘন্টা বলবো? 8 থেকে 10 ঘন্টা। দুই জায়গায় আছে, দুইটাই। আসলে হয়েছে কি, এই ডায়াবেটিস নিয়ে বিভিন্ন সোসাইটিরা গবেষণা করছে। ইউরোপিয়ান সোসাইটি এক ধরনের রেজাল্ট দিছে, অস্ট্রেলিয়ান সোসাইটি, ক্যানাডিয়ান, আমেরিকান, সারা পৃথিবীতে। আমরা সাধারণত আমেরিকানটা ফলো করি আর কি। তার অর্থ এই নয় যে অন্যরা যারা বলছে সেটা ভুল, তা কিন্তু নয়। আমরা যেহেতু এটা ফলো করি, ওই লেভেলে না আসলে তখন আবার বলি যেটা আমাদের দৃষ্টিতে ভুল হয়েছে। ঠিক আছে?
এনিহাও, তাহলে ফাস্টিং ব্লাড সুগার আমরা 8 থেকে 10 ঘন্টা বলি ফাস্টিং। ফাস্টিং বলে কিছু খেতে পারবে না, পানি খাওয়া যাবে, অল্প একটু পানি খাওয়া যেতে পারে, কারণ পানি খেলেও সুগার লেভেল কিন্তু কমে। কমে কেন? ডাইলিউশন হলে তো রিলেটিভলি একটু কম হবে, সেটা আর কি। আমরা বলি যে পানি খাইলে সুগার লেভেল কমবে না, তা কিন্তু না কথাটা। খাইলে পানি খাইলেও তো একটু ডাইলিউশন হয়ে যায়, একটু তো কমতে পারে। এবং হাইপার গ্লাইসেমিয়া হলে আমরা ঘন ঘন পানি খাই না, কারণটা কি? ডায়াবেটিস হয় ওইটা একটু করার জন্য, হাইপার গ্লাইসেমিয়াটাকে একটু করার জন্য আর কি। যাই হোক, নিহাও, তাহলে ফাস্টিং ব্লাড সুগার কত হলে আমরা ডায়াবেটিস বলবো? Hey, last man, stand up please. Tell me, what's the normal range? What's the crossing normal range? We can say that the patient is suffering from diabetes. 7.1 or cannot be 7.1. 7.1 তো আমরা বলি না, আমরা তো 7.0 বলি। greater than 7. 7.0 or more than 7.0. তুমি 7.1 কোথা থেকে বললে? না, এটি চেঞ্জেবল, আমি বলছি না যে চেঞ্জ হইতে পারে না, তা না। এখনো পর্যন্ত রেফারেন্স বইতে যা আছে এর বাইরে এখনো আমরা যাই নাই, কিন্তু এটা বললেই তখন আমাদের কানে অন্যরকম শোনা যায়। এটা এই কথাগুলো ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে ক্লাসটা নিতে চাচ্ছি আর কি, মানে ক্লাস আলাপ করছি। আমার প্রেজেন্টেশন একটু রেডি করা হয়নি স্যার, যে কালকে প্রেজেন্টেশন আর বেশি না, 10-15 শেষ। আমিও তো ক্লাস নেব স্যার, প্র্যাকটিক্যাল ক্লাস নেব স্যার। আপনি নিতে থাকেন না, আজকে আমাকে কম্পিউটার কাজ এখন নিবা স্যার। এই ক্লাস শেষে প্র্যাকটিক্যাল করবো, প্রতিদিন প্র্যাকটিক্যাল লেকচার হবে। ও প্র্যাকটিক্যাল ক্লাস কোথায় হবে? স্যার এইখানে অথবা স্লাইড থাকবে না? স্যার এই যে আমাদের বিভিন্ন প্রফেশনাল পরীক্ষা যেটা আসে না স্যার, এটা নিয়ে আলাপ করবেন আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যাও যাও যাও, ক্লাস রেডি করুন, ঠিক আছে। কালকে প্রেজেন্টেশন আছে তোমার। নিরুপমে আচ্ছা, রেডি করা হয়নি স্যার। তাহলে 7.0 আর মোর দেন 7.0, 7.0 কত আসে? 7.0 মিলিগ্রামে কত আসে? 18 দিয়ে গুণ করতে হবে। গুণ করতে হবে তো, বললে তো মুশকিল, মুখে মুখে থাকবে। এটা কত? 126। এই কথা, এই ভ্যালুগুলো ওসব কাউন্ট করে মাল্টিপ্লাই করে ওই সময় বলা যাবে না। 7.0 মিলিমোল পার লিটার পুরা ইউনিট সহ বলতে হবে। 7.0 or more than 7.0 millimole per liter, and in milligram 126 milligram percentage. মনে থাকবে কথাটা? যা বলছি এর ব্যতিক্রম হইলে কিন্তু পাস করা মুশকিল হবে। কয়েকটা কথা পাস করার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই রিলেটেড কথা বলছি তোমাদের। তাহলে ফাস্টিং ব্লাড সুগার 7.0 or more than 7.0 মিলিমোল পার লিটার একটা ক্রাইটেরিয়া। 3টা ক্রাইটেরিয়া আমরা বলি আমেরিকান বইতে, ওয়াশিংটন ম্যানুয়াল বা অন্যান্য লেটেস্ট যে বইগুলো যে বইগুলো আছে তার মধ্যে বলা হয়েছে 3টা ক্রাইটেরিয়া। একটা হলো ফাস্টিং একটা বললাম, তারপর ফাস্টিং একটা বললাম ক্রাইটেরিয়া। আরেকটা হলো একটা পেশেন্টের আমরা যদি ওজিটিটি করি, অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, কিভাবে অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কিভাবে করতে হয়? 75 গ্রাম গ্লুকোজ কনসেপশন মাস্ট বি ক্লিয়ার। যদিও আমরা বলি 75 গ্রাম, ঠিক আছে ওজনের সাথে যদিও ঠিক আছে, যাই হোক। এনিহাও, আমরা পেশেন্টকে প্রিপারেশন করব বিগত 3 দিন যাব হচ্ছে নর্মাল কার্বোহাইড্রেট নেবে, 150 গ্রামের মতো কার্বোহাইড্রেট নর্মাল খাবার খাবে। তারপরে প্রিপারেশন পরে সকালবেলা সে আসতে ফাস্টিং আমরা একটা নিব, তারপরে সকালে আসবে, দ্যাট ইজ ফাস্টিং, ওভারনাইট ফাস্টিং। তারপরে সকালবেলা আমরা মানে কি খাওয়ার আগে আমরা একটা ইউরিন স্যাম্পল দিব, ব্লাড স্যাম্পল দিব ফাস্টিং। এরপরে 75 গ্রাম গ্লুকোজ ইন 1 গ্লাস অফ ওয়াটার,
কত, 1 গ্লাসে কত ml? 250 ml ওয়াটার নিয়ে আমরা খাওয়ায় কতক্ষণ, আধা ঘন্টা পর পর 2 ঘন্টা পর্যন্ত আমরা স্যাম্পল দিব। ঠিক আছে, কোনো স্যাম্পলের মধ্যে যদি ব্লাড সুগার লেভেল 11.0 অর মোর দ্যান 11.0 এইটা পাওয়া যায়, তাহলে আমরা বলবো পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস। এম আই ক্লিয়ার টু ইউ? ওজিটির জন্য পেশেন্টকে প্রিপারেশন করতে হবে। লাস্ট 3 ডেজ পর্যন্ত নর্মাল কার্বোহাইড্রেটটা সে খাবে। ঠিক আছে, তারপর ওভারনাইট ফাস্টিং আর 8 to 10 আওয়ার্স ফাস্টিংয়ের পরে সে সকালে আসবে, এসে ফাস্টিং স্যাম্পল দেবে ব্লাডের, ইউরিনের। তারপরে 75 গ্রাম গ্লুকোজ ইন 250 ml ওয়াটার খেয়ে ফেলবে। এরপর প্রতি আধা ঘন্টা পর পর তার ব্লাড স্যাম্পল এবং ইউরিন স্যাম্পল, ব্লাড স্যাম্পল অ্যান্ড ইউরিন স্যাম্পল দুটো নেবে প্রতি আধা ঘন্টা পর পর আপ টু 2 আওয়ার্স। এর মধ্যে কোনো স্যাম্পলে যদি ব্লাড সুগার লেভেল 11.0 আর মোর দ্যান 11.0 হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, পেশেন্ট সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস। এম আই ক্লিয়ার টু ইউ? যা বলছি এই কথাগুলো কিন্তু ফেরত চাই তোমাদের কাছ থেকে। নাম্বার 3, যে একটা পেশেন্টের প্রিপারেশন নাই, হঠাৎ করে আসতো র্যান্ডম ব্লাড সুগার লেভেল, যদি একটা র্যান্ডম স্যাম্পলেও 11.0 আর মোর দ্যান 11.0 পাওয়া যায়, তাহলে আমরা বলবো পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস। এই 3টা ক্রাইটেরিয়া। ঠিক আছে, আরেকটা আছে HbA1c, সেটা NECU একটা, এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। যাও, আমাদের দেশে আমরা পুরোটা এখনো ফলো করি না। হোয়াট ইজ HbA1c? হোয়াট ইউ মিন বাই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন? কঠিন জিনিসটা আমি বুঝি না, আমার সহজ করে বলো। হোয়াট ইউ মিন বাই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন? কি? আরবিসির কোথায় বাইন্ড করে? আরবিসির ভিতরে কি থাকে? এই হিমোগ্লোবিনের সাথে কিছু কিছু জিনিস বাইন্ড করে, তার মধ্যে গ্লুকোজ, প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, কিছু ড্রাগ, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো হিমোগ্লোবিনের সাথে কিন্তু বাইন্ড করে। হিমোগ্লোবিনের সাথে কিছু কিছু জিনিস কিন্তু বাইন্ড করে, তার মধ্যে গ্লুকোজ একটা। এই গ্লুকোজ ছাড়া আরও অনেক জিনিস কিন্তু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। তাহলে যেহেতু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে থাকে, আর হিমোগ্লোবিন আরবিসির ভিতরে থাকে, একটা আরবিসি বাসে কতদিন? 120 দিন, মানে কয় মাস? 4 মাস। তাহলে যদি আমরা এই বাইন্ড করা জিনিসটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে বিগত 4 মাস তার কী অবস্থা ছিল সেটা আমরা জানতে পারি। এবং এটা জানার জন্য ওই যেমন ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টে আমরা এটা পেশেন্টের প্রিপারেশনের ব্যাপার ছিল, এখানে তো প্রিপারেশনের ব্যাপার নাই, যে কোনো সময় রুগী আসলে তো আমরা HbA1c করতে পারি। তাহলে এই হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজটা যে বাইন্ড করছে, এইটাকে আমরা কি বলবো? গ্লুকোজ। যদি দেখো কতগুলো নাম বলি, শোনো তোমরা। গ্লুকোজ প্লাস হিমোগ্লোবিন, ঠিক আছে? যদি আমরা বলি গ্লাইকো হিমোগ্লোবিন, তাও ঠিক আছে। গ্লুকোজ হিমোগ্লোবিন, গ্লাইকো হিমোগ্লোবিন। কিন্তু মজার ব্যাপার হলো গ্লুকোজ আর হিমোগ্লোবিনের মাঝখানে একটা বন্ডিং হয়, গ্লাইকোসাইলেশন বলে এটাকে। এই জন্য আমরা বলি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটার একটা বন্ডিং হয়েছে গ্লুকোজের সঙ্গে, নাম হয়েছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এ না বলে কেউ যদি বলে গ্লাইকো হিমোগ্লোবিন, গ্লুকোজ হিমোগ্লোবিন, HbA1c মানে যদি এইটা বলে, সেটাও কিন্তু ঠিক আছে। শুধু আমরা এক নাম নিয়েই নিশ্চিত না হয়, যে কেউ নামে বললেও অন্য জায়গাতে যদি এইভাবে বলে, সেটাও কিন্তু আমরা মেনে নিতে রাজি আছি। ঠিক আছে, কথা বুঝছো? তো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন মানে কথাটা বুঝছো? তাহলে এর একটা নর্মাল ভ্যালু আছে, আপ টু 4 to 6% পর্যন্ত নর্মাল আমরা ধরি। 6 থেকে 7, 8 পর্যন্ত হয়, তাহলে আমরা বলি ওয়েল, কি বলে, কন্ট্রোলটা খুব ভালো। 8 থেকে 10 বা 9 থেকে 11 বলি আমরা অনেক সময়, 9 থেকে 11 এটা বলি গুড কন্ট্রোল।
11-এর উপরে যদি বলি ইট ইজ পুয়ার কন্ট্রোল। ঠিক আছে, মোটামুটি আমরা একটা এরকম 7, 8, 9, 7 থেকে 8, 9 পর্যন্ত আমরা বলি ওয়েল কন্ট্রোল, 9 থেকে 11 পর্যন্ত বলি গুড কন্ট্রোল, 11-এর উপরে গেলে তখন বলি যে পুয়ার কন্ট্রোল নাই, আনকন্ট্রোল। কি কথা বোঝা গেছে? তাহলে আমরা কয়টা টেস্ট পেলাম? ব্লাড সুগার টেস্ট করলাম, মেনলি সুগারই টেস্ট করছি। সেটা একবার ফাস্টিং করলাম, র্যান্ডাম করলাম, ওজিটিটি করলাম, HbA1c করলাম। Am I clear to you? তাহলে these are the tests to detect diabetes mellitus. Very important, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন ফাস্টিং এর একটা রেঞ্জ আমি তোমাদেরকে বললাম, খাওয়ার পরে রেঞ্জটা কত? ফাস্টিং এ যে ওজিটিটি আধা ঘন্টা পর পর অথবা র্যান্ডাম, মানে খাওয়ার পরে নর্মাল কত পর্যন্ত উঠতে পারে? এই জায়গাগুলো আমরা ভুল করি। লাস্ট ম্যান, কথা শোনা যাচ্ছে? তাহলে খাওয়ার পরে বা খাওয়ার 2 ঘন্টা পরে নর্মাল ভ্যালু কত ব্লাড সুগারের? তোমরা সবাই জানো, কিন্তু এখন কনসেপশন ক্লিয়ার নেই। কত? 7.8 থেকে 11% নরমাল পারসনের ক্ষেত্রে 7.8 থেকে 11% ওটা যায়। এই তো বললাম তো, কনসেপশনটা ক্লিয়ার নাই। তোমাদের ভুল কোথায় সেটাই বলছি আমি তোমরা কি জানো না এর কথা আমি বলছি না তো? ওয়ার্ডে দেখছো ডায়াবেটিস, বিভিন্ন জায়গায় সার্জারিতে পড়তেছো ডায়াবেটিস, গাইনিতে পড়তেছো ডায়াবেটিস, মেডিসিনে ডায়াবেটিস, প্যাথোলজিতে পড়তেছো ডায়াবেটিস, তারপরে কনসেপশন ক্লিয়ার নেই। 7.8 পর্যন্ত স্যার নরমাল। কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে, খুব সহজ জিনিস। খাওয়া 2 ঘন্টা পরে বা র্যান্ডাম যেটা, সে লেভেলটা হলো 7.8 মিলিমোল পার লিটার। 7.8 মিলিমোল পার লিটার এই পর্যন্ত নর্মাল। আর 7.8 খাওয়ার পরে আমরা কত হলে ডায়াবেটিস বলবো? 11.0 or more than 11.0 মিলিমোল পার লিটার or 200 মিলিগ্রাম পার্সেন্টেজ, 200 মিলিগ্রাম পার্সেন্টেজ। তাহলে 7.8 পর্যন্ত নর্মাল, আবার 11 পর্যন্ত হলো, 11-এর উপরে গেলে ডায়াবেটিস। মাঝখানের এটা কি? 7.8 থেকে 11 মানে 10.9, এইটাকে আমরা কি বলবো? ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। মনে থাকবে, ফার্স্ট দ্য ইম্পর্টেন্স অফ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। প্রি ডায়াবেটিক অর ইম্পেন্ডিং ডায়াবেটিস, ছুঁই করছে, যে কোনো সময় ডায়াবেটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম অবস্থা যদি আমরা পাই, তখন আমরা ওজিটিটি করে দেখব, তাই তো? আচ্ছা, এনিহাউ, ঠিক তদ্রুপ 6.1 পর্যন্ত, 3.5 থেকে 6.1 পর্যন্ত ফাস্টিং ব্লাড সুগার নর্মাল। তো 6.1 থেকে 6.9 পর্যন্ত এটাকে কি বলবো? ইম্পেয়ার্ড ফাস্টিং ব্লাড সুগার। ইম্পেয়ার্ড ফাস্টিং ব্লাড সুগার দুইটাই কিন্তু ইম্পর্টেন্স হলো, যে কোনো সময় ডায়াবেটিস হতে পারে। কি কথা কি বোঝা গেল? তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। খুব ভালো করে এই কনসেপশনটুকু তোমাদের রাখতে হবে। সব জায়গায় মেডিসিন, সার্জারি, গাইনি সব জায়গায় কিন্তু ডায়াবেটিস লাগবে, প্র্যাকটিক্যাল লাইফে ডায়াবেটিস লাগবে। এখানে আরও অনেক কথাবার্তা আছে। গ্লাইকোসিরিয়া সিন, হাইপারগ্লাইসিমিয়া সিন, গ্লাইকোসিরিয়া একটা কথা আছে। এখন 11 মানে কত? 200। আর কিডনি থ্রেশহোল্ড লেভেল কত গ্লুকোজের? 180। তার মানে 10। তার মানে 10-এর উপরে গেলেই ইউরিনে গ্লুকোজ চলে আসতে পারে, তাই তো? বেনেডিক টেস্ট পজিটিভ হতে পারে। পিছনে কথা বললে শোনা যাবে না, অল্প সময় কথা। তাহলে 180 আর 10 মিলিমোলের উপরে গেলেই ইউরিনে আসবে। ঠিক আছে, 10 মিলিমোলের উপরে গেলেই ইউরিনে চলে আসবে। যদিও আমরা তখনও পর্যন্ত ফুল ব্লুম ডায়াবেটিসের পিকচার পাচ্ছি না 11 হওয়া পর্যন্ত। তবে এই রেঞ্জটা আবার বিভিন্ন। 180 মানে এটা একটা কাটিং পয়েন্ট বলা হয়েছে, কারোর জন্য এটা পয়েন্ট নিচে 170 মনে করো।
ঠিক আছে, 10-এর নিচেও অনেকে দেখবো যে ইউরিনে চলে আসছে, 8-এ চলে আসছে। আবার অনেকের 11 হয়েছে, ইউরিনে কিছু নাই। বুঝতে পারলে, এটা একটা কাটিং পয়েন্ট লেভেল আমরা বলি আর কি। এটা মাথায় রাখতে হবে আমাদের। এখন ওই যে কথা বলছো হাইপার গ্লাইসিমিয়া সিন গ্লাইকোসিরিয়া, না 11 মিলিমোল পার লিটার পাচ্ছি আমরা ব্লাডে, ইউরিনে কোনো সুগার নেই। তার মানে কি, তার কিডনি ভালো, থ্রেশহোল্ড বলে আরো বেশি, 180 জায়গায় সেখানে 200 পর্যন্ত হয়ে গেছে, ইউরিনে আসতেছে না। আবার দীর্ঘদিন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, তার ক্ষেত্রে দেখা গেল যে 8, এদিকে ব্লাড সুগার 8, ইউরিনে দেখা গেল যে বিরিক রেট। তার মানে কি, থ্রেশহোল্ড লেভেল কমে চলে আসছে। কথা কি বুঝতে পারছো তোমরা? জি, জোরে বলবো, কথা বলেন না তো কিছু। আসসালামু আলাইকুম, পরে কথা বলেন। আচ্ছা, এনিহাও, তাহলে এই পর্যন্ত আমরা। আর হলো ডায়াবেটিসের কমপ্লিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। কিছু কমপ্লিকেশন আছে, অ্যাকিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউট কমপ্লিকেশন কি হয়? কয়টা শক হয়? একটা হলো হাইপোগ্লাইসেমিক শক, নাম্বার 2 ল্যাকটিক অ্যাসিডোটিক শক, হাইপারঅসমোলার নন কিটোটিক কমা, আমি শকের কথা বলছি, দ্যাট ইজ কমা, হাইপোগ্লাইসেমিক কমা, ল্যাকটিক অ্যাসিডোটিক কমা, হাইপারঅসমোলার নন কিটোটিক কমা, আরেকটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোটিক কমা। 4টা কমা ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিসের জন্য 4টা কমা খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা হলো হাইপোগ্লাইসেমিক কমা, চিনবা কি করে? হাইপোগ্লাইসেমিক কমায় যদি গ্লুকোজ কোনোভাবে খাওয়াইতে পারো, ম্যাজিক, একেবারে পেশেন্ট খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে। আর হাইপারঅসমোলার নন কিটোটিক কমা, ব্লাড সুগার লেভেল এগুলো বাড়বে। তারপরে কিটো অ্যাসিডোটিক কমা, এখানে কিটোন বডি পাওয়া যাবে ইউরিনে। আর ল্যাকটিক অ্যাসিডোটিক কমা, তার মানে এখানে ওই যে আয়ন গ্যাপ ট্যাপ এগুলো কমে যাবে আর কি, অ্যানায়ন গ্যাপ ট্যাপগুলো কমে যাবে এবং হাইপারগ্লাইসেমিয়া বেশি পাওয়া যাবে। এইগুলো হলো অ্যাকিউট কমপ্লিকেশন। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে কি আছে? কি আছে? আচ্ছা, এই ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে একটা হলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আর একটা হলো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এটা যদি মনে রাখো, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন মানে বড় বড় ভেসেলে, যেমন সেরিব্রাল আর্টারি, করোনারি আর্টারি, পবলিটিয়াল আর্টারি, বড় বড় আর্টারিতে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, কমপ্লিকেশন হয় তো মেনলি ডিউ টু অ্যাথেরোমেটাস প্লাক তৈরি হয়। ডায়াবেটিসে অ্যাথেরোমেটাস প্লাক তৈরি হয়। এটা যদি বড় বড় ভেসেলগুলোতে হয়, সেরিব্রাল আর্টারিতে হতে পারে, করোনারি আর্টারিতে হতে পারে, পবলিটিয়াল আর্টারিতে হতে পারে, হলে কি হবে? সেরিব্রাল আর্টারিতে দ্যাট ইজ এ স্ট্রোক। হার্টে যদি করোনারি আর্টারিতে হয় তাহলে কি? মাইক্রোড ইনফাকশন। পবলিটিয়াল আর্টারিতে হলে কি হয়? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যেগুলা, তাহলে এটা হতে পারে। আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, মাইক্রোভাস্কুলার রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এইগুলো হলো এই যে ছোট মাইনিউট আর্টেরিউস লেভেলে। আর্টেরিউসে কি হয়, কি পরিবর্তনটা হয়? আর্টারিউস কমপ্লিকেশন, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। সেখানে কি হয়? একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনে সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোমেটাস প্লাক তৈরি হয়। অ্যাথেরোমেটাস প্লাক তৈরি হয় ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনে। কিন্তু মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনে কি হয়? আর্টারিউলোস্ক্লেরোসিস। আর্টারিউলোস্ক্লেরোসিস কি ধরনের পরিবর্তন হয়? একটা হলো হায়ালিন
হাইপারপ্লাস্টিক হয় হাইপার টেনশনে, অনিয়ন স্কিন টাইপের হয়, আর আর্টারি হলে হাইলিন ডিপোজিশন হয়, হাইলিন টাইপ অফ আর্টারিওস্ক্লেরোসিস, হাইলিন টাইপ। তাহলে এই হলো ডায়াবেটিস মেলাইটাসের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনে সেটা তো বললাম অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, মনে রাখতে হবে কিন্তু এইটা। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করলো একটা পেশেন্টের, হ্যাঁ, ডায়াগনোসিস করবো। তাহলে একটা ডায়াবেটিক পেশেন্ট কিভাবে তোমার কাছে কি কমপ্লেন নিয়ে আসবে, কি করে বুঝবা? এটা তো কমন প্রবলেম, প্রথম অবস্থায় কি বুঝবা? এটা তো আননোটিসড থাকে দীর্ঘদিন যাবৎ। সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সেগুলো আননোটিসড থাকে, যেগুলো একটা কমপ্লিকেশন আর পরে তখন বোঝা যায় যে তার ডায়াবেটিস আছে, টেস্ট করতে দিয়ে ধরা পড়ে। তাহলে কি হবে? একটা হলো এই যে দেখো তোমরা নর্মাল একটা জিনিস দেখো, চশমা তো এখন প্রায় দেখি, হ্যাঁ, চশমা তো দেখি সবার চোখে উঠে গেছে। কি কম দেখো নাকি তোমরা নাকি? হ্যাঁ, আমরা এখনো চোখে চশমা মাঝে মাঝে ব্যবহার করি, চশমা ছাড়াও দেখি আর কি। এনিহাও, তাহলে দেখবা যে ঘন ঘন চোখের চশমার পাওয়ারটা পরিবর্তন করতে হচ্ছে, দ্যাট ইজ রেটিনোপ্যাথি ডেভেলপ করতেছে, অথবা নিউরোপ্যাথি ডেভেলপ করছে, ইনট্রাক্টেবল পেন, রাত্রে ঘুমাইতে পারে না। তারপরে নেফ্রোপ্যাথি, নেফ্রোপ্যাথিতে কি হতে পারে? কিডনিতে দেখা গেল যে অ্যালবুমিনিউরিয়া, ওই তো বারবার ঘন ঘন ম্যাচুরেশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যাও, ওদিকে আর আমরা এখন যাবো না। এনিহাও, তাহলে ডায়াবেটিস মেলাইটাস এর কমপ্লিকেশন, হোয়াট ইজ ডায়াবেটিস মেলাইটাস, টাইপস, দ্যাট ইজ ক্লাসিফিকেশন, ইনভেস্টিগেশনস, কমপ্লিকেশনস, এইগুলো সব কিন্তু আমি যেভাবে বললাম পরীক্ষায় এইভাবেই জিজ্ঞাসা করা হয়। কনসেপশন মাস্ট বি ক্লিয়ার, ঠিক আছে? আমরা মনে হয় ডায়াবেটিস নিয়ে আমার মনে হয় আর বেশি আলাপ করতে চাই না, আমরা অল্প একটু আলাপ করলাম, সেটা পরীক্ষা রিলেটেড। পরীক্ষায় যা জিজ্ঞাসা করা হবে অ্যান্ড ইউর প্র্যাকটিক্যাল লাইফ, যেটা কাজে লাগবে সেইটা। ট্রিটমেন্টটা একটু বলে দিব নাকি? লাস্ট এটা শেষ করে দিই, মেডিসিন সার্জারি গাইনি, কয়েকদিন পরে তো তোমাদের মেডিসিন হয়, 1 বছর পরেই ডাক্তার হবো। শোনো, অ্যাটেনশন প্লিজ। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট টাইপ 1 বিটা সেল নাই ইনসুলিন দিতে হবে। টাইপ 2 না, ওটা প্যাথোলজিটা কোথায় সেটা বলছে। টাইপ 2 প্যাথোলজি হলো সেলের রেজিস্ট্রেট হচ্ছে কেন? সেলের চারিদিকে হয়তো ফ্যাটের লেয়ার পড়ছে অথবা রিসেপ্টরটা ব্লক হয়েছে, তাহলে সেখানে আমাদের ওই ধরনের ওষুধ দিতে হবে যেটা সুগারকে সেলের ভিতরে ঢুকায়। 1 2 নম্বর হলো যে সেলগুলো আছে সেগুলো যেন বেশি বেশি ইনসুলিন তৈরি করে, যদি ইনসুলিন রিলেটিভ ডেফিসিয়েন্সি হয়ে থাকে ইনসুলিন যেন তৈরি করে এবং সেলের ভিতরে ঢুকায়। এই হলো মূল মেকানিজম। তাহলে কি হবে? বিটা সেলকে স্টিমুলেট করে সালফোনাইল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগস, সালফোনাইল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগস, এগুলো হলো বিটা সেলকে স্টিমুলেট করে, বেশি বেশি ইনসুলিন তৈরি করবে। এই বাজারে স্যাক্রিন বা এগুলো যেগুলো পাওয়া যায় এগুলো কাজ হলো সালফোনাইল ইউরিয়া। আর কি করবে? সেলের ভিতরে ঢুকাবে এই ধরনের ভিল্ডাগ্লিপটিন টাইপের ওষুধ এখন যেটা আসছে, ভিল্ডাগ্লিপটিন সাধারণত ওয়েল টলারেটেড। তাহলে এই মেটফরমিন কি করে? ওই ব্যারিয়ারগুলো করে ভিতরে ঢুকাইতে সাহায্য করে। তাহলে একটা হলো সালফোনাইল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগ, আর হলো মেটফরমিন, বাইগুয়ানাইডস যেটা বলা হয়। সালফোনাইল ইউরিয়া আর বাইগুয়ানাইডসের মধ্যে আমরা মেটফরমিনটা এখনো সেফলি ইউজ করি, আর সালফোনাইল ইউরিয়ার মধ্যে অনেকগুলো আছে, গ্লিবেনক্লামাইড, গ্লাইকোলাজাইড, গ্লিবেনক্লামাইড, অনেকগুলো আছে। যে কোনো একটা লং অ্যাক্টিং আছে, মিডিয়াম অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, এইগুলো যে কোনো একটা পেশেন্টের সুবিধা হয় সেটা ব্যবহার করতে হবে। গরিব মানুষ হলে গ্লাইবেনক্লামাইড একটা 5 পয়সা করে দাম, গরিব মানুষ তা তো চিকিৎসা করতে হবে। হ্যাঁ, আবার একটা ভিল্ডাগ্লিপটিন তার দাম 16 টাকা 20 টাকা দাম, দেশিটা। বিদেশিটা তারও গ্যালভাসটার দাম হলো 25-30 টাকা দাম। তাহলে যে পর্যায়ের রোগী তাকে সেই ধরনের ম্যানেজমেন্ট দিতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু তোমরা এটা ভুলে যাও, একই অ্যান্টিবায়োটিক একটা দাম হলো 50 টাকা পিস, আর একটা আছে 2 টাকা।
একটা ডক্সিসাইক্লিনের দাম 2 টাকা। তোমার এই নলেজটুকু থাকতে হবে যে তুমি কাকে ট্রিটমেন্ট করছো। পুয়ার পেশেন্ট হলে তোমার মাথায় রাখতে হবে তুমি 50 টাকা দিয়ে দিলে যে একটা বড়ি খেয়ে শেষ, আর কেনে না। তাকে তুমি 20 টাকা দামের 10টা ডক্সিসাইক্লিন খাও, এটাও তো একটা ভালো ওষুধ। ঠিক ডায়াবেটিসও এরকম, গ্লাইবেন ক্লামাইড 5 পয়সা করে দাম, ডাইবিনল নামে পাওয়া যায়, 5 পয়সা করে দাম, 15 টাকা 10 টাকা 15 টাকা পাতা। 1 মাসের মধ্যে হলো 20 টাকা হলে 1 মাস চলে যায়। তাই সেই ইজিলি এটা খেতে পারে গরিব মানুষদের জন্য। কাজে এটা মাথায় রাখতে হবে তুমি কাকে চিকিৎসা করতেছো। তাহলে তুমি ভালো ডাক্তার ভালো ওষুধ লিখে দিলে কিনতে পারলো না, খাইতে পারলো না, তাই দোষটা কিন্তু আলটিমেটলি তোমার ঘাড়ের উপরেই আসবে। তুমি তো ভালো প্রেসক্রিপশন করে দিছো, কিন্তু দোষ কিন্তু তোমার হয়ে গেল। তোমাকে এটা বিবেচনা করতে হবে যে কোন রোগীকে তুমি ট্রিটমেন্ট করতেছো। এনিহাও ট্রিটমেন্টটা এই জন্যই বললাম, মেডিসিন সার্জারি গাইনি সব জায়গায় কিন্তু এটা লাগবে। আর সার্জারির ক্ষেত্রে আমরা এই তখন আর ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের উপরে নির্ভর করি না, সরাসরি আমরা ইনসুলিনে চলে যাই। ইনসুলিন না, কারণ যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয়, ওয়েল কন্ট্রোল না হয়, তাহলে কিন্তু ইনফেকশন কন্ট্রোল হবে না। একটা পেশেন্ট আসলে এসে তোমাকে কমপ্লেন করলো যে স্যার আমার এই ঘাটা শুকায় না, তখন মাথায় রাখতে হবে মেবি ডায়াবেটিস মেলাইটাস। একজন এসে বললো যে ফাঙ্গাল ইনফেকশন, এই গ্রয়নে কিংবা এক জায়গায় যে ফাঙ্গাল ইনফেকশন তার কন্ট্রোল হয় না, তাকে তোমার মাথায় রাখতে হবে যে মেবি সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস। এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে? পায়ে মনে করো একটা চারিদিকে বয়েল, হ্যাঁ, একজিলা এখানে সেখানে সব জায়গায় বয়েল হয়েছে অথবা কার্বঙ্কল হয়েছে, তাহলে বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে মেবি ডায়াবেটিস মেলাইটাস। টেস্ট একটা করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। নেক্সট ডাক্তার আনন্দ তোমাদের সাথে যোগাযোগ করবে কি ক্লাস নেওয়া যায়, ঠিক আছে? থ্যাংক ইউ অল।